আজকের ক্লাসটা হচ্ছে একটা এক্সট্রা ক্লাস স্পিকিংয়ের উপরে। তো আমরা গত ক্লাসে স্পিকিং টেস্ট সম্পর্কে যা জেনেছি সেগুলো একটু রিভিউ দিই আমি। আচ্ছা, স্পিকিং টেস্টের 3টা পার্ট থাকবে। পার্ট 1-এ আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি কোশ্চেন্স থাকবে, যেগুলো শর্ট কোশ্চেন। এগুলোর অ্যান্সার কিভাবে দিব সেটা বলেছিলাম, যে 2 লাইন অথবা 3 লাইন বা 2টা অথবা 3টা সেন্টেন্সে। আর এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি কোশ্চেনগুলো, এগুলো ইজি হবে এবং এগুলোতে ভুল হওয়ার চান্স কম, তাই আমাদের অবশ্যই যেন ভুল না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো এই কোশ্চেনগুলোর উপরে তেমন মার্কিং থাকে না, কিন্তু এই কোশ্চেনগুলোতে যেহেতু ভুল করে মানে যেহেতু কম বলতেছি এটা নিয়ে, তাই এখানে যদি ভুল হয় এটা কেমন হবে, মানে ফার্স্ট ইমপ্রেশনে আপনাদের একেবারে মানে কালার হয়ে যাবেন আর কি সবার এক্সামিনারের সামনে। মানে ধরেন শার্টের সস লেগে আছে, আপনি ওই সস লাগা শার্ট নিয়ে এক্সামিনারের সামনে গেছেন, এরকম একটা অবস্থা। তো এই জন্য এই পার্টে চেষ্টা করবেন একটু সিম্পল সেন্টেন্স ইউজ করে কথা বলতে, যাতে হচ্ছে ভুল না হয়। তো এইটাও কোনো মতে উতরে গেলে তখন পার্ট 2 শুরু হবে, যেখানে একটা কিউ কার্ড দেওয়া হবে। যে পার্ট 2-তে আমাদের একটা কিউ কার্ড আছে, এখানে একটা কোশ্চেন আছে, ডিসক্রাইব আ ল দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইউর কান্ট্রি অ্যান্ড দ্যাট ইউ থট ওয়াজ আ ভেরি গুড আইডিয়া। এই একটা কোশ্চেন, এটার অ্যান্সার দিতে হলে এখানে কিছু আপনাদেরকে কিউ দেওয়া আছে। কিউ মানে হচ্ছে কিছু আইডিয়া যেটা আপনাকে হেল্প করবে, অথবা কিছু ক্লু যেটাকে বলি আমরা। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা আপনাদের মতো কথা বলতে পারেন, অথবা এই কোশ্চেনগুলোর অ্যান্সারও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি বলবো, যেহেতু আমরা নন নেটিভ, সো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়াটাই বেশি ভালো। আর এই প্রতিটা কোশ্চেনের আন্ডারে অ্যাটলিস্ট 3টা সেন্টেন্স বলবেন। এরপরে পার্ট 3 শুরু হয়, যেখানে হচ্ছে ফলো আপ কোশ্চেন থাকে। এই ফলো আপ কোশ্চেন একটার পর একটা যত যেতে থাকে তত কঠিন হইতে থাকে। তো প্রথম দিকের ফলো আপ কোশ্চেনগুলো হচ্ছে লেভেল 7 লেভেলের। এগুলো যদি পারেন, অ্যাটলিস্ট প্রথম 3টা কোশ্চেন যদি পারেন, তাহলে মানে ব্যান্ড স্কোর 7 পেয়ে যাবেন। আর পরবর্তীতে 8, তারপর 9 এই লেভেলের কোশ্চেন আসতে থাকবে। যত কোশ্চেন আপনারা ফেস করতে পারবেন, তত আপনাদের ব্যান্ড স্কোর বাড়তে থাকবে। আচ্ছা, আজকে আমার একটা স্টুডেন্ট প্রথম ব্যাচের, যে সেখানে একজন ভালো স্টুডেন্ট ভালো স্কোর করছেন। তো ওকে আমি ইনভাইট করছি, তো কিছুক্ষণ পরে জয়েন করবে আমাদের সাথে। তো ওর সাথে আমি একটা ডেমো এক্সাম নিব ওর, তখন আর কি বুঝতে পারবেন যে আসলে একটা এক্সাম কেমন হয়, স্পিকিং টেস্ট। আচ্ছা, স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়াটা নিয়ে আবার একটু আলোচনা করি। আচ্ছা, স্পিকিংয়ে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি আর প্রোনাউন্সিয়েশনের উপর মার্কিং হয়। তো এইগুলো নিয়ে ডিটেল গতবার আলোচনা করেছি, তো আবার একবার একটু মনে করিয়ে দিই, যেহেতু আজকে একটা ডেমো এক্সাম টেস্ট আপনারা দেখবেন, আপনাদের যাতে আইডিয়া হয়, আরও আইডিয়াটা ক্লিয়ার হয়, সেই জন্য আর কি। তো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সটা কি? ফ্লুয়েন্সি তো আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট 7 ব্যান্ড পেতে গেলে যে স্পিক্স অ্যাট লেন্থ উইথাউট নোটিসেবল ইফোর্ট, এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। মানে আপনি অ্যাটলিস্ট 2-3টা সেন্টেন্স কোনো ইফোর্ট ছাড়া বলতে পারতেছেন কিনা, এটা হচ্ছে আমাদের একটা ভালো লেভেলের ফ্লুয়েন্সি, যেটাকে আমরা বলি 7 লেভেলের ফ্লুয়েন্সি। আরও যদি বেশি কথা বলতে পারেন,
মানে কোনো এফোর্ট ছাড়া, তাহলে আপনি ব্যান্ড স্কোর আরও বেশি পাবেন। এই 4টা ব্যান্ড মানে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের উপর 25% মার্কস আছে, লেক্সিক্যাল রিসোর্সে 25, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসি 25 আর প্রনাউন্সিয়েশন উপর 25%। তো কিন্তু মেইনলি আসলে ফ্লুয়েন্সিটাই মেইন। আপনার গ্রামাটিক্যাল ভুল অথবা প্রনাউন্সিয়েশনের কিছু ভুল থাকলেও এটা ওভারলুক করে ওরা, কিন্তু ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে ভুল করলে ওরা বেশি ধরে। আচ্ছা, কোহেরেন্সটা কীরকম, মানে একটা সেন্টেন্স আপনি বললেন, সেটার পরবর্তী সেন্টেন্সের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে, কানেকশন থাকতে হবে। আপনি একটা সেন্টেন্স বললেন, তারপরে একদম আলাদা একটা সেন্টেন্স বললেন, মানে আলাদা টপিকের একটা সেন্টেন্স বললেন, মানে আগা মাথা নাই যাকে বলে, এরকম যদি হয় তখন মনে হবে যে কোহেরেন্সটা নাই। তারপর আমরা যেসব লিঙ্কার্সগুলো দিয়ে লিখি, যেমন বিকজ, আফটার, বিফোর, এই টাইপের লিঙ্কার্স ইউজ করে যখন কথা বলি, এটাও আমাদের কোহেরেন্সে ভালো একটা ইম্প্যাক্ট ফেলে, মানে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আর লেক্সিক্যাল রিসোর্স কি? লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি, কিন্তু এমন নয় যে আপনার সমস্ত ওয়ার্ডগুলো অ্যাডভান্স ভোকাবুলারিতে হতে হবে। আপনার কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করবেন আর কিছু ইডিওমেটিক ওয়ার্ডস ইউজ করবেন, তাহলেই মোটামুটি আপনাদের ভালো একটা ব্যান্ড চলে আসবে। মানে সবসময় কমন ভোকাবুলারিগুলো যে দিয়ে কথা বলবে এমন না, শুধু কমন ভোকাবুলারি দিয়ে যদি কথা বলেন ফ্লুয়েন্টলি, তাহলে 6.5 পাবেন স্পিকিংয়ে। আর যদি এরকম অ্যাডভান্স কিছু ওয়ার্ড ইউজ করেন আর হচ্ছে ইডিওমেটিক ওয়ার্ডস ইউজ করেন, তাহলে আপনাদের ব্যান্ড 7 চলে আসবে স্পিকিংয়ে। আর এরপর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একিউরেসি। তো গ্রামাটিক্যাল রেঞ্জে আপনাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স, এই 6 রকমেরই কম্বিনেশন থাকতে হবে কথার মধ্যে। এটা শুধু পার্ট 1 বা পার্ট 2 বা পার্ট 3 এমন না, ফুল কনভারসেশনের মধ্যেই আপনি অ্যাটলিস্ট 2-3 বার ইউজ করবেন যে কোনো এক, মানে প্রতিটা টাইপ। সবসময় সিম্পল সেন্টেন্সে কথা বললে 6 ব্যান্ডের উপর আসবে না, কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। যেমন আপনি যদি বিফোর, আফটার, দো, অল দো, এগুলো দিয়ে কথা বলেন, এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্ড, অর, বাট, এগুলো দিয়ে যদি কোনো কথা বলেন, এটা কম্পাউন্ড সেন্টেন্স, মানে খুবই মানে কঠিন কিছু না আসলে। আপনি অ্যান্ড, অর, বাট দিয়ে যদি কথা বলেন, এটা কম্পাউন্ড সেন্টেন্সের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে যে কন্ডিশনালস, যেটাকে বলে ইফ দিয়ে যেসব ওয়ার্ডগুলো হয়, দো, অল দো, তারপরে হচ্ছে বিফোর, আফটার, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এগুলো দিয়ে যদি কিছু বলেন, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে হয়তো ভুক্ত হবে। আর হচ্ছে যে প্রেজেন্ট, ফিউচার, তারপর হচ্ছে পাস্ট, এগুলো দিয়ে কথা বলবেন, এটাও গ্রামাটিক্যাল রেঞ্জের মধ্যে কাউন্ট হবে। আর অ্যাকুরেসিটা হচ্ছে কি, যাই আপনি বলতেছেন সেটা যেন ভুল কম হয়। যত বেশি ভুল তত কম ব্যান্ড, যত কম ভুল তত মানে ভালো ব্যান্ড পাবে। ভাই, হ্যাঁ, আপনি বলছিলেন যে সেলফ কারেকশন না করে দিতে, তো এখন যদি সামহাও আমাদের ভুল হ্যাঁ, হয়ে যায়, ভুল হলে তাহলে এটা কি সমস্যা আমাদের নাই। অ্যাকুরেসি কি কমে যাবে? হ্যাঁ, সেলফ কারেকশনে ভুল হবে মানে কমবে, মার্কস কমবে। কারণ কি, আমরা যখন বাংলায় কথা বলি তখন আমাদের কথাতেও বাংলা ব্যাকরণগত ভুলও হয়, এটা স্বাভাবিক। নর্মালি ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে থাকবেন, যে ব্যান্ড 9-এর যেসব ইভেন নেটিভরা পর্যন্ত গ্রামাটিক্যাল এরর করে কথা বলতে গেলে। সো এটা কিছুই না, কিন্তু সেলফ কারেকশন যখন করবেন তখন বুঝবে যে আপনার ফ্লুয়েন্সি কম। কারণ সেলফ কারেকশন কারা করে, যাদের হচ্ছে যারা চিন্তা করে কথা বলে, মানে আপনি গ্রামারের কথা চিন্তা করে কথা বলতেছেন, তারপর হচ্ছে ভুল ত্রুটি, মানে মানে ভুল ত্রুটি হচ্ছে কি না সেইগুলো ভেবে কথা বলতেছেন, তার মানে আপনি, ওরা এটা ধরে নেয় কারণ আপনার ফ্লুয়েন্সি কম। আবার হচ্ছে মানে আপনি সাবলীলভাবে কথা বলতেছেন না, এইটা বুঝে। আরেকটা বিষয় হচ্ছে আপনি হয়তো মুখস্থ করে আসছেন, এটাও ভাবতে পারে যে আপনি মুখস্থ করে আসছেন। কারণ কারণ হচ্ছে যদি মুখস্থ করেন, আমার স্টুডেন্ট জয়েন করছে, আপনার একটু পরে তোমাকে আমি কল করতেছি, ঠিক আছে, তুমি লাইনে থাকো। আচ্ছা, যদি সেলফ কারেকশন করেন তখন হচ্ছে প্রবলেমটা কি হয়, ওই মনে করবে যে আপনি মুখস্থ করে আসছেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে সাবলীলতা থাকতেছে না। তারপরে হচ্ছে
ওরা যদি মানে আপনার গ্রামাটিক্যাল এররটাকে ওভারলুক করে বা খেয়াল না করে, কিন্তু আপনি যখন সেলফ কারেকশন করবেন তখন ওরা বুঝে যাবে আপনি এরর করছেন। এটা স্বাভাবিক, ওটা নোটিস করে ফেলবে তাড়াতাড়ি। সো এইটা করা যাবে না। ভুল হলে হবে, কিন্তু সেলফ কারেকশন করা যাবে না। আচ্ছা, প্রোনাউন্সিয়েশনটা কি? ওই যে আমি বলেছি, প্রোনাউন্সিয়েশনটা আপনারা কন্টেক্সচুয়াল ভোকাবুলারি যখন শিখবেন তখন কিছু কারেকশন হবে। আর কিছু হচ্ছে ওই যে আমি যখন বললাম যে আপনারা ওই নেটিভদের ভিডিও অন করে ওটার প্লেব্যাক স্পিডটা কমিয়ে আপনারা হচ্ছে কপি করবেন ওদেরকে, তখন দেখবেন আপনাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে। আবার হচ্ছে আপনারা যখন ভোকাবুলারি শিখবেন পেপার থেকে, তখন ওই পেপার থেকে ওই ভোকাবুলারি যেটা আপনি পারেন না সেটা আপনি কোনো গুগলেও সার্চ দিতে পারেন, অথবা হচ্ছে অ্যাপেও সার্চ দিতে পারেন, ডিকশনারি অ্যাপে। তারপরে ওইটা নিয়ে একটা সেন্টেন্স দেখবেন অ্যাটলিস্ট, তাহলে আপনি এটার ইউজ জানবেন এবং ওইটার প্রোনাউন্সিয়েশনটা কেমন সেটা শুনবেন। তখন ওইটাকে আপনি পারলে কয়েকবার প্র্যাকটিস করেন যাতে ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়ে যায়। এইভাবে আর কি প্র্যাকটিস করবেন। তো গতকালকে এগুলো আমরা আলোচনা করেছিলাম, সো এখন আর ডিটেল আলোচনা করতেছি না। আমাদের আমার স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। বলতেছি যে ক্যামব্রিজের কি ডিকশনারিটা কি কিনবো? না, আসলে ডিকশনারি কোনো দরকার নেই আপনার। এমনি মোবাইলের যে ডিকশনারি অ্যাপ আছে অথবা গুগল আছে, এগুলো ইউজ করলেই হবে। এমনি আলাদা লিস্ট ধরে ধরে ভোকাবুলারি মুখস্থ করলে আপনাদের মনে থাকবে না, সো ওইটার দরকার নেই। আচ্ছা, এখন আমাদের ডেমো স্পিকিং একটা টেস্ট হবে। আপনারা খুব ভালো করে খেয়াল করেন যে একটা এক্সাম কেমন হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তার আগে আমার ফার্স্ট ব্যাচের আমার বলতে পারেন বেস্ট স্টুডেন্ট আবরার হাসান, সে আমাদের সাথে জয়েন করছে। তো তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আবরার, কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা আবরার, আহ, তোমার কাছে আমাদের একটা কোশ্চেন আছে যে তুমি এই ফুল যে জার্নিটা করলা আইএলটিএস সেটা সম্পর্কে শর্টলি কিছু বলো, আমাদের সাথে শেয়ার করো আর কি। তো আমি কয়েকদিন আগে আমার এইচএসসি শেষ করি, তারপর ভাবি যে আমি বিদেশের জন্য অ্যাপ্লাই করব। প্রিফারেবলি আমি অস্ট্রেলিয়া যেতে চাচ্ছিলাম। তো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আমরা জানি যে আইএলটিএস দেওয়া লাগে। তো আমি জানতাম না যে কিভাবে প্রিপারেশন শুরু করব অথবা কোন বই শুরু দিয়ে পড়বো, কিভাবে আগাবো। তো তন্ময় স্যার যে আছেন, আমি তার সাথে যোগাযোগ করি, স্যারকে বলি যে স্যার কিভাবে আগাবো, আমাকে একটু বলেন কি দিয়ে শুরু করতে পারি। সে আমাকে স্পিকিং থেকে শুরু করে রিডিং, রাইটিং বলেন, যাই বলেন, সবকিছুরই আমাকে ধারণা দেয়। পুরো জার্নিটাতেই সে আমার সাথে ছিল। আহ, তো তার সাথে আমি ক্লাস করে এখন হচ্ছে আইএলটিএস দিয়েছি। আইএলটিএস আমার 7.5 এসেছে। যদিও প্রথমে আমার 7 এসেছিল, পরে ইওআর আপনারা মনে শুনেছেন, ইওআর করেছিলাম। রাইটিং আমার একটু কম এসেছিল, পরে রাইটিং আমার 6.5 থেকে 7 উঠে যায়। তারপর হচ্ছে আমার টোটাল ব্যান্ড 7.5 এসে যায়। তন্ময় স্যার আমার সাথে পুরো সময়টাই ছিল আমার জার্নিতে। এটাই। আচ্ছা, থ্যাংক ইউ আবরার। এখন আমাদের সাথে শেয়ার করো তোমার এক্সাম এক্সপিরিয়েন্স, মানে এক্সাম হলে যাওয়া থেকে স্টার্ট করে এক্সামটা শেষ হওয়া পর্যন্ত একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আমাদের সাথে। তো আমি মনে হয় এক্সাম দিয়ে, আমার ঠিক মনে নাই, নভেম্বরের 2 তারিখে। তো আম, আমি অ্যাপ্লাই করেছিলাম অক্টোবর 21 তারিখে আইডিপির আন্ডারে, পেনস্টন একাডেমি থেকে। তো ওখানে যে আমি অ্যাপ্লাই করি, ওরা আমাকে প্রসিডিওরটা বলে দেয় যে কখন আসবেন, কিভাবে করবেন। ওদের হচ্ছে 2টা ফ্রি মক ছিল, তো 2টা ফ্রি মক দিই। মকে আমার এত ভালো মার্কস আসে নাই, কারণ হচ্ছে আমি প্রিপারেশন ছাড়াই গিয়েছিলাম বলতে পারেন অনেকটা। রাইটিং প্র্যাকটিস করে যাইনি তখনও তন্ময় স্যার থেকে। তো ওই 2টা মক দিয়ে আমার মার্ক অত ভালো আসেনি, আমার মনে হয় 6.5 অথবা 7 এরকম এসেছিল প্রথমে। তো তন্ময় স্যারকে বলি যে মকে এরকম অবস্থা, তো কি হবে। সে আমাকে অ্যাসিওর করে যে মক অত ম্যাটার করে না, তুমি যদি ভালো করে পড়ে যাও আরো কয়েকদিন, ভালো করে যদি তুমি গাইডলাইন্স ফলো করো আমার, তাহলে পরের অ্যাকচুয়াল এক্সামে তুমি আরো ভালো করতে পারবা। মকের চেয়ে আসলে অ্যাকচুয়াল এক্সামে একটু বেশি মার্ক পাওয়া যায়, আমার আমার যেটা এক্সপিরিয়েন্স।
তো আমি এক্সাম হলে যেদিন যাই সেদিন আমার পাসপোর্ট নিয়ে যেতে হয়, যা যা নিয়ে যেতে হয়। ওরা আইডিপির ওখান থেকে ওরা পেন্সিল করে, ভিতরে একটা টিস্যু নিয়েও ঢুকতে দেয় নাই তারা, কারণ হচ্ছে আপনারা তো জানেনই অনেকে আবার চিট করে, তো তাদের সিকিউরিটি অনেক বেশি। তো ওখানে যাই, ওখানে ফার্স্টে লিসেনিং এক্সাম দিই, রিডিং এক্সাম দিই, তারপর হচ্ছে রাইটিং এক্সাম দিই, 3টা গেল। স্পিকিং এক্সাম আমাদের সেম ডেতে হয় নাই, আমাদের স্পিকিং এক্সামটা 2 দিন পরে হয়েছিল, 4 তারিখে, নভেম্বর 2 এবং নভেম্বর 4। নভেম্বর 2 হচ্ছে লিসেনিং, রিডিং আর রাইটিং ছিল, তারপর স্পিকিংটা নিয়েছিল আমাদের 4 তারিখে। তো স্পিকিং এর জন্য আমাদেরকে আইডিপির আন্ডারে আমি যেখান থেকে এক্সাম দিয়েছি পেনস্টনে, ওখানে অনলাইনে নিয়েছিল। আর নর্মালি অনেক জায়গায় ব্রিটিশ কাউন্সিলে আমি আই থিঙ্ক সরাসরি এক্সাম নেয়, কিন্তু আইডিপির আন্ডারে যেখানে দিয়েছি আমি ওখানে আমাদের অনলাইনে নিয়েছিল। যে আমাকে আস্ক করেছে কোয়েশ্চেন সে আন্তরিক ছিল, সে ভালোই আস্ক করেছে, আমি ভালো অ্যান্সার করতে পেরেছিলাম। আমার স্পিকিং এ 7 পয়েন্ট এসেছিল, 7.5 সরি, 7.5 এসেছিল। সো হ্যাঁ, এটা নিয়ে আমি খুশি ছিলাম। এটাই আমার এক্সাম এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ আবরার। থ্যাংক ইউ আবরার। এখন একটু রেডি হও, কারণ এখন আমাদের একটা ডেমো টেস্ট হবে। আর একটু দাঁড়ান। আমরা ক্যামব্রিজ 19-এর টেস্ট 1 থেকে আর কি ডেমো এক্সামটা নিব। আশা করি সবাই কোশ্চেনটা দেখতে পারতেছেন। এটা ক্যামব্রিজ 19-এর পার্ট Okay. 1। আবরার, আর ইউ রেডি? ইয়েস, আই এম রেডি। আমি অনেকদিন আগে পরীক্ষা দিয়েছি, তো তো আমি আউট অফ টাচ ছিলাম অনেকটাই। আজকে মানে র্যান্ডমলি তন্ময় স্যার বললো যে একটা ডেমো পরীক্ষা দিবা তুমি আমার স্টুডেন্টদের সামনে, তো আসলাম। ভুল ত্রুটি হলে মাফ করেন, অনেকদিনই আউট অফ টাচ ছিলাম। Welcome to this demo IELTS speaking test. I am Tanmoy, the demo examiner. Let's begin. What is your name? My name is Mohammad Abrar Hassan. In short, you can call me Abrar. Do you work or study? I'm currently a student. I've recently completed my higher secondary examination, and now I'm going through my admission phase. Okay. Now the first part of the test is beginning. I am going to ask you some short questions. Okay. Can you find food from many different countries where you live? As I live in Bangladesh, specifically Dhaka, we have a lot of international restaurants in Dhaka. For example, Chinese cuisine or Italian restaurants. We have everything here. So yeah, I would say we can find food from a lot of countries in where I live. Okay. How often do you eat typical food from the other countries? I normally eat food of other countries very rarely, but sometimes when I want a quick snack, I would go on Food Panda, which is a delivery app for food, and maybe order pizza, which is under the Italian cuisine. So I would say maybe once a week. Have you ever tried making food from another country? Yeah, I've recently tried making food from another country. When I was over my cousin's place, which is in Dhanmondi, Dhaka, we were really hungry and we wanted to make something. So we made pizza when I was there. We made the dough and assembled the toppings and made pizza. What food from your country would you recommend to people of other countries? I would definitely recommend biryani, which is a very popular food here in Bangladesh. Uh, Many people like it. It consists of chicken and rice, or maybe you can also include mutton. And I would also recommend a glass of borhani with the kachi or biryani, as you call it. Okay. Now let's move on part 2. In this part,
I'm going to give you a topic, and you have to talk about the topic for 1 or 2 minutes. Okay. Before you talk, you have 1 minute to think about it. You may take some notes. Thank you. Describe a law that was introduced in your country and that you thought was a very good idea. Your time starts now. Let me note down. A law that was introduced in my country. Traffic law. Time's up. Remember Okay. remember you have 2 minutes for this. Don't worry if I stop you. I'll tell you when the time is up. Audio, please start now. Okay. A law that was introduced in Bangladesh and I thought was a really good initiative or idea was the road transport law. I really liked this law because it would ensure the safety of the people that are trying to go somewhere by walking or maybe in their cars. It would also ensure strict penalties. For example, if someone breaks it, they will have to give a penalty to the government. I think the government penalty was 1,000 taka. It's a big amount of money, so people would avoid breaking the rule and follow uh, the traffic rules more. This law was recently introduced by our acting government and also the student coordinators of our country after the July Revolution. It was probably introduced by Dr. Muhammad Yunus. When the students overthrew the previous government, the traffic police were not doing their job or duties properly and regularly. So many students, which included me also, were trying to control the traffic, but it was really hard for us. So the government saw this and took action and placed this traffic rule. This rule has really helped our country in many ways since our country has a population of 17 million, I think. It is really hard for the people to follow rules, or it's really difficult for the traffic polices to ensure that everyone is following their rules. But after this rule was placed, people were following the traffic rules out of fear. For example, they would have to give a penalty of 1,000 taka, which is a lot of money for the most of the people here in Bangladesh. So they started following this rule more. So yeah, I think this was the best law that the government could place. Thank you. You took on 1 minute and 54 seconds. Very good. Okay. Thank you. Now I'm going to ask you some follow-up questions. Okay. What kinds of roles are common in a school? I think there are a lot of rules that are common in schools. For example, attendance or a dress code rule or homework. For example, when I was back at school, our school had a rule for dress code. We had to wear blue jeans and a white t-shirt. And yeah, there are a lot of rules that are common in a school. Okay. How important is it to have rules in a school? I think it's really important to have rules in a school. If rules are placed, it will teach the students the importance of respect for others. It will also teach them responsibility for their actions. So yeah, I think it is really important for schools to have rules. Okay. What do you recommend should happen if children breaks school rules?
I think they should face some consequences if they break the rules. For example, if it's a minor mistake made by a child, I think they should get a verbal warning first. And if they keep repeating their mistake again and again, and if they keep breaking the rules, I think they should be placed in detention. And even if that's not enough, they might get a TC from their respective institution. Okay. I won't ask you the rest of the questions because it was a demo exam. So Mhm. thank you, Abra. This is the end of the speaking test. Thank you আচ্ছা, very much তো for joining us. সো আই ওয়ান্ট টু নোট সামথিং। আমি তো অনেকদিন পর এক্সাম দিলাম, হুম, আমাকে তন্ময় স্যার র্যান্ডমলি ডাকলো, তো আমার কিছু কিছু মিস্টেক ছিল, হুম, গ্রামাটিক্যাল মিস্টেক, আমি প্র্যাকটিস করতে পারিনি, অল্প সময়ের জন্য হুম, এসেছি। তো আপনাদের আমি চাবো যে হচ্ছে আপনারা 2 মিনিটের জন্য কথা বলেন, আমি 2 মিনিটে একটু শর্ট ছিলাম, তো ওটাতে বেশি মার্ক পাওয়া যাবে আমি বলে মনে করি। আর হচ্ছে থার্ড পার্টে আর একটু বেশি অ্যাড করা উচিত ছিল আমার, হুম। যেটা আমি করতে পারি নাই, কারণ হচ্ছে আমার মাথায় আসছিল না কি নিয়ে ইয়ে করব। তো এটাই চাবো যে আপনারা সবাই বেশি বেটার প্রিপারেশন নিয়ে আপনারা এক্সাম দিতে যান। আচ্ছা, তো এখানে আসলে কি কি হলো সেটা আমি এখন আলোচনা করি। ফার্স্টের পার্টে আপনারা খেয়াল করছেন যে আবরার যখন কোশ্চেনগুলো অ্যান্সার করছে ও 2 অথবা 3 সেন্টেন্সে শেষ করছে। এটা খুব ভালোভাবে সে অ্যান্সার করতে পারছে এবং এখানে তার তেমন কোনো নোটিসেবল এরর ছিল না। আর পার্ট 2তে সে অনেক ভালো কথা বলছে, মানে 2 মিনিট, মানে 2 মিনিট, প্রায় 2 মিনিট, আসলে এখানে 1.5 মিনিট সময় দেয়। যদিও বলে ওরা 1 থেকে 2 মিনিট সময় দিবে, কিন্তু আসলে ওরা আমার ক্ষেত্রেও তাই হয়েছে এবং ওর ক্ষেত্রেও তাই হয়েছে। 1.5 মিনিটের মধ্যেই ওরা স্টপ করে দিছে। আর ওরা যে স্টপ করে দেয় এটা আসলে মানে খারাপ কিছু না, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারণ এখানে স্টপ করে দেওয়া মানে হচ্ছে আপনার আসলে অ্যাবিলিটি আরও বেশি ছিল, ওদের হয়তো হাতে সময় কম, এরকম আপনাদের টেনশন সামওয়ান মেসেজড মি, যাই হোক, হ্যাঁ, আপনাদের এখানে টেনশন নেওয়ার কিছু নাই। এবং পার্ট 3তে ফলো আপ কোশ্চেনগুলোতে আসলে কি করতে হয় সেটা এখন আমি বলি। এখানে আবরারের ফলো আপ কোশ্চেনগুলো অ্যাটেন্ড করাটা আহ, একদম ভালো না খারাপও হয়নি, যেহেতু অনেক মানে প্র্যাকটিস করতে পারেন নাই এই কয়দিন। তো একটা ফলো আপ কোশ্চেনের অ্যান্সার করতে গেলে ফার্স্টে আপনাদেরকে এই কোশ্চেনের অ্যান্সারটা এক্স্যাক্টলি যেরকম দরকার সেরকম দিয়ে দিতে হবে। এটা হচ্ছে টাস্ক রেসপন্স, মানে আপনি কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছেন কিনা। এরপরে কেন আপনি এই কোশ্চেনের অ্যান্সার এটা দিলেন, আপনার মতামতটা কেন এটা দিলেন, সেটার পিছনে একটা রিজন দেখাতে হবে। রিজনটা দেখানোর পরে এই রিজনটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা কোনো এক্সাম্পল অথবা আপনাদের পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এতে করে এই কোশ্চেনটার অ্যান্সারটা একদম পারফেক্টলি আসবে। তো এই কোশ্চেন মানে এই যে ফলো আপ কোশ্চেনগুলোর অ্যান্সারটা আপনারা চেষ্টা করবেন 30 সেকেন্ডস অ্যাটলিস্ট সময় এখানে কভার আপ করতে। কারণ হচ্ছে যদি বেশি শর্ট হয়ে যায় তাহলে ওরা এই কোশ্চেন আর মানে কন্টিনিউ করবে না। মানে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এখানের ফলো আপ কোশ্চেনগুলো হচ্ছে ব্যান্ড 7 দিয়ে শুরু হচ্ছে। ব্যান্ডস অ্যাটলিস্ট প্রথম 2-1টা কোশ্চেন যদি আপনারা অ্যাটেন্ড করতে পারেন আপনাদের 6.5 এসে যাবে, অথবা 6, অনেকে 6 দেয়, আবার 6.5ও দেয়, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু 6.5 অ্যাটলিস্ট পেয়ে যাবেন। কিন্তু যদি ফলো আপ কোশ্চেনগুলো যদি ফ্রুটফুল না হয় অ্যান্সার দেওয়াটা, মানে অ্যান্সার দেওয়া, রিজন দেখানো এবং সাপোর্টিভ এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্সও শেয়ার করতে না পারেন, তাহলে ফার্দার ওরা কোশ্চেন আস্ক করবে না। আর ফার্দার কোশ্চেন যদি আস্ক না করে আপনাদেরকে, তখন বুঝবেন যে আপনাদের ব্যান্ড আর বাড়বে না। সো এই কারণে আপনারা যখন প্রথম থেকেই ফলো আপ কোশ্চেনে প্র্যাকটিস করবেন, আপনাদের আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় সেটা আইডিয়া জেনারেশন বাড়াতে হবে। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে ওইভাবেই প্র্যাকটিস করাচ্ছি একদম শুরু থেকেই, কমন টপিক ধরে ধরে। আর টোটাল জার্নিটাতে আপনাদের আইডিয়া জেনারেট করা, মানে ভালো আইডিয়া জেনারেট করা শিখে যাবেন। কারণ রাইটিংয়ের
যে বিষয়টা রাইটিংয়ের জন্য, বিশেষ করে এসে রাইটিং, সেখানের যে আইডিয়া জেনারেশনটা, সেইটা অনেকটা হেল্প করে স্পিকিংয়ে। আর একটা বিষয় হচ্ছে ক্যামব্রিজের স্পিকিং, মানে কোশ্চেনগুলো মাঝে মাঝে ইয়াতে আসে এসেতে, আবার এসেরগুলো আবার স্পিকিংয়ে, মানে এইরকমগুলো ঘুরে ঘুরে আসে, মানে কাছাকাছি থাকে, লিঙ্কড থাকে। সো স্পিকিংয়ের যত রকম, আমি ম্যাকারের বইটা কিনতে বলেছি আপনাদেরকে, ম্যাকারের স্পিকিংটা আর হচ্ছে এসে আর গ্রাফের বইটা কিনতে বলেছি। তো আপনারা যদি সময় দিয়ে যদি অ্যাটলিস্ট সব টাইপের কোশ্চেনগুলো এসের অ্যাটলিস্ট 100টা এসে পড়ে রাখেন, তারপরে হচ্ছে ম্যাকারের স্পিকিংয়ের বইটা অ্যাটলিস্ট কমপ্লিট করে রাখেন, তাহলে আপনাদের এই আইডিয়া জেনারেশন নেওয়ার কোনো সমস্যা হবে না আশা করি। আর অনেক শুনতে হবে। এই যে আপনারা যে পেপার পড়তেছেন, যে মিরর থেকে যে আপনারা এই যেসব আর্টিকেলগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি সেগুলো যে পড়তেছেন, এটাও আপনাদের অনেক বেশি আইডিয়া জেনারেট করতে হেল্প করবে। ভাই, হ্যাঁ, হ্যাকারের বইটার প্রাইস কত হবে নীলক্ষেতে? 80 থেকে 100-র মধ্যে, কমই। আপনারা যদি একসাথে অনেক বই কিনেন তখন আর কি কম নিবে। আর নীলক্ষেতে একটু দরদাম করতে হবে। সামনের দিকের দোকানগুলো, রোড সাইডের দোকানগুলোতে একটু দাম বেশি নেয়, ভিতর দিকে যেতে হবে। কারণ সামনের দিকের গুলা একটু দাম বেশি রাখবে, কারণ ওরা মেইনলি ভিতর দিক থেকে বই এনে তারপর সেল করে। আচ্ছা, এখন আমরা স্পিকিংয়ের যে বিষয়গুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। নেক্সট টাইম আমরা আরও যখন আলোচনা করব স্পিকিং নিয়ে, তখন আস্তে আস্তে আরও বেশি ক্লিয়ার হবেন আপনারা। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা গতদিন দেখাইনি আমি, আমার ইউরোপাস সিভি। গতদিন আমি যে সিভিটা দেখাইছিলাম আপনাদেরকে সেটা ছিল ইউএসের জন্য, ইউএসের জন্য স্ট্যান্ডার্ড। আর এই সিভিটা হচ্ছে ইউরোপাস, এটা হচ্ছে ইউরোপের যেসব ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন সেটার জন্য ইউরোপাস সিভি লাগবে। তো এই ফরম্যাটটা আপনাদের ইউরোপাস, যেটা ইউরোপাস ওয়েবসাইট যেটা, সেখানে গেলে জাস্ট আপনাদের এই ইউরোপাসে গেলে আপনাদের জাস্ট ডকুমেন্টসগুলো অথবা ডেটাগুলো আপলোড করে দিলে ওরাই নিজেরা বানাই দেবে, এটা আলাদা কোনো কিছু না। ইউরোপাসদের ওয়েবসাইটে গেলে জাস্ট আপনারা আপনাদের ভাই, তথ্যগুলো, হ্যাঁ ইউরোপাস সিভিতে দেখি ছবিও অ্যাড করা যায়। হ্যাঁ, ইউরোপাস সিভিতে এইটা এরকমই, এটা করতে হয়। আহ, আর যেটা এমনি আমার ইউএসের জন্য সেটাতে ছবি অ্যাড করা যাবে না। রিজিউমেতে ছবি থাকে আর সিভিতে কোনো ছবি থাকে না। আর ইউরোপাস সিভির মধ্যে আবার ছবি থাকে, ইউরোপে আবার এটাকে ইয়া করে। সো এই জন্য ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের ছবি আর হচ্ছে এই ডকুমেন্টসগুলো খালি আপলোড করে দেবেন, ওরাই বানাই দেবে আপনাদের ইয়াটা। তো ফার্স্টে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ফ্রি অ্যাকাউন্ট, ওখানে কোনো টাকা পয়সা লাগে না এটা বানাইতে গেলে। ইউরোপাস সিভিটা করে ফেলবেন আপনারা। আচ্ছা, আমি আপনাদের কিছু পিডিএফ শেয়ার করব, এগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এখান থেকে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা করতে পারেন। এখানে যে স্পিকিং কিউ কার্ড আছে 200টা, তারপর হচ্ছে যে ম্যাকারের গ্রাফটা আছে, কিছু বই আছে আর কি, কিছু ভোকাবুলারি টাইপের বই আছে, গ্রামারের বই আছে, যে গ্রাম অফ আইএলস, এই বইটা ভালো কলিন্সের, এটা দেখতে পারেন যদি লাগে। কমন মিস্টেকস অ্যাট আইএলস অ্যাডভান্সড, এইটা দেখতে পারেন। কিছু পিডিএফ আছে আমি, ভাই, এখানে হ্যাঁ এখানে কি সবগুলা বই দেওয়ার চেষ্টা করছেন ভাই? মোটামুটি আর কি, কিছু গুরুত্বপূর্ণ বই আছে, গ্রামার রিলেটেড অনেকগুলো বই আছে। এখন যদি আপনারা গ্রামারে খুব দুর্বল হন তাহলে আমি বলবো যে কলিন্সের যে বইটা আছে, কলিন্স গ্রামার ফর আইএলস, এটা পড়তে পারেন। কিনে পড়তে চাইলে হচ্ছে ইয়া আছে, ওই কি জানো বইটার নাম, আমরা যে পড়লাম সবুজ কালারের, আরে নামটা ভুলে গেলাম, গ্রামারের জন্য, হ্যাঁ রেমন্ড মরফি, হ্যাঁ রেমন্ড মরফির একটা গ্রামার বই আছে ইন্টারমিডিয়েট ইংলিশ নামে,
ওটা অনেক সুন্দর আর কি গ্রামারের বইটা, ওইটাও কিনে নিতে পারেন আপনারা চাইলে। ওইটা সম্ভবত 150 টাকা নিবে মনে হয়, যদি গ্রামারে দুর্বল হন। আর না হলে সমস্যা নেই। আমরা তো যে এরপর থেকে গ্রামারের ক্লাসগুলো নিব, তো গ্রামারের ক্লাসগুলো করতে থাকলে তখন আপনারা বুঝে যাবেন যে আসলে আপনাদের গ্রামারের দুর্বলতাটা কোথায়। আর যদি দুর্বলতা ফিল করেন দেন হচ্ছে আমি বলবো অবশ্যই যে রেমন্ড মরফির বইটা কিনে আপনারা যাতে হচ্ছে প্র্যাকটিস করেন। আর এই যে ম্যাকারের স্পিকিং পিডিএফটাও আছে, এই পিডিএফটা যদি আপনারা পড়তে মানে আপনারা যদি স্ক্রিনে পড়ার মানে ইয়া থাকে আর কি, অভ্যাস থাকে, তাহলে না কিনলেও হবে বই। কিন্তু আমি আসলে স্ক্রিনে পড়া প্রেফার করি না, কারণ আমার চোখে সমস্যা হয় অথবা মাথা ব্যথাও হতে পারে, এই কারণে আর কি আমি সাধারণত পড়ি না। আচ্ছা যাই হোক, এই পিডিএফটা দিব। আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে কিছু ক্লাসের ভিডিও আছে। এটা হচ্ছে এটা কেউ বাইরে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আমার পুলিশে ধরবে। এটা হচ্ছে উনি ব্যান্ড 9-9 9 পাওয়া, ওনার নাম হচ্ছে শফি ইকবাল, উনি কিন্তু এসপি পুলিশের একজন। আপনাদেরকে শেয়ার করতেছি, কিন্তু কেউ এই ক্লাসের বাইরে শেয়ার করবেন না জিনিসটা। ভাই এগুলা কি আনঅথরাইজড? অবশ্যই আনঅথরাইজড, কারণ আমি ওনার ক্লাসটা কিনেছিলাম। এখন আমি যদি এটা আপনাদের শেয়ার করি আপনাদের ভালোর জন্য, এবং আপনি আপনাদের ফ্রেন্ডের জন্য কোনো ফ্রেন্ডকে যদি এই ক্লাসটা আপনি শেয়ার করেন, কোনোভাবে যদি ওনার কাছে এই তথ্য যায় যে কেউ এটা লিক করছে, তাহলে উনি আমাকে ডাকবে। যেহেতু উনি আমাকে চিনে, আমি ওনার ব্যাচে আছি, উনি আমাকে পুলিশ হেডকোয়ার্টারে ডাকবে, ডেকে কতক্ষণ ধেতানি দেবে, বুঝছেন জিনিসটা? যাই হোক, এটা যেন আর বিজনেস, এটা তো বুঝতে হবে। সো আপনাদের ভালোর জন্য এটা শেয়ার করতেছি, কিন্তু কাউকে কখনোই দেখাবেন না। যাই হোক, এটা আপনাদেরকে দিয়ে দেবো আর কি। আপনারা যখন ধরেন গ্রামারের ক্লাস করবেন আমার, তখন এগুলার ভিডিও কিছু দেখে নিন গ্রামারের। আবার স্পিকিং, রিডিং, রাইটিংয়ের রেগুলার ক্লাসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন আমার ক্লাসের পরে। এতে আপনাদের অনেক আইডিয়া হবে, কারণ আমার মতামত আপনারা দেখতেছেন, আবার ওনার মতামত দেখবেন। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু চ্যানেল আছে, ওগুলোর লিঙ্ক তো আমার ইয়াতে আছেই, ব্যাচের যে ইয়াতে এই অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে থাকবে। সো ওখান থেকেও আপনারা কিছু দেখবেন, দেখলে আর কি অনেক আইডিয়া হবে, এবং আপনাদের কোশ্চেনগুলো সলভ করতে অনেক ইজি হবে। আর অনেক ম্যাটেরিয়ালস আছে, আপনাদেরকে একটার পর একটা দিতে থাকবো, এটা যখন যেটা প্রয়োজন সেরকম। একবারে সব দিয়ে রাখলে আপনারা মানে খুঁজে পাবেন না, পরে ঝামেলা হবে। তো অ্যাসাইনমেন্ট 1-এর মধ্যে আছে যেটুকু, সেইটুকুই আপাতত অ্যাসাইনমেন্ট 1-এর আগামী বুধবারের আগে শেষ করবেন। পরে অ্যাসাইনমেন্ট 2-তে আমি কিছু আপডেট দিই নাই, কিন্তু এখনও অ্যাসাইনমেন্ট 2টায় আমি পরে আপডেট দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট 1 হওয়ার পরে। যাই হোক, তো আজকে আর মনে হয় 15 মিনিট আছে নাকি 10 মিনিট আছে। 10 মিনিটে আমি আর কিছু কথা বলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেবো। এটা একটা এক্সট্রা ক্লাস ছিল। আচ্ছা, ডিউক অফ এডিনবার্গ, এটা নিয়ে আজকে কথা বলার কথা ছিল। হ্যাঁ ভাই, তুমি কি বলতেছিলা ভাই? ভাই আমাদের কি 7 তারিখের ক্লাসটা হবে? হ্যাঁ অবশ্যই, মানে 7 তারিখ না, সরি, নেক্সট বুধবার ক্লাস হবে। মানে শনি আর বুধ, প্রতি শনি আর বুধবার 9:30টার সময়। এই যে ডিউক অফ এডিনবার্গ, এইটা আসলে করলে আমাদের লাভ কি সেটা দেখি, অ্যাওয়ার্ড বেনিফিটটা দেখি। এই দেখেন, ট্যাঞ্জিবল বেনিফিট, মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন থাকবে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। সো এটা, আর বিশেষ করে কমনওয়েলথ ভুক্ত যে দেশগুলো আছে। হ্যাঁ ভাই, এটাতে কি ভাই এজ লিমিটেড যে ব্যাপারটা ছিল এটাই সেটা? হ্যাঁ, এটার 25 বছরের পরে, আর 25 বছর বয়স হয়ে গেলে আর করতে পারবে না। 25-এর, তাহলে আমরা লিভ নিতে পারি ভাই? হ্যাঁ বুঝি নাই, আরেকবার বলেন। আমরা তো 25 ক্রস করেছি, সেক্ষেত্রে কি আমরা এখন লিভ নেব? এক মিনিট, তাহলে আমি অন্য বিষয়ে আলোচনা করি, তারপর আপনি লিভ নিতে পারেন। একটা Okay. স্পেশাল বিষয়ে আলোচনা করে নিই। আমি আপনাদের কথা চিন্তা করে আর একটা এই কোর্সের ব্যাপারে একটা জিনিস শেয়ার করি। এই যে সিভি, এসওপি, ইমেল রাইটিং, ইউনিভার্সিটি অ্যান্ড প্রফেসর সার্চিংয়ের যে কোর্সটা, এটা আপনাদেরকে আমি ফ্রি দিব যদি এই প্রথম 2টা কোর্স করেন। এখানে তো 30% ডিসকাউন্ট তো আপনারা পাচ্ছেনই।
আমার এই আইএলটিএস কোর্স করার কারণে, সেটা হচ্ছে এই যে রিসার্চ মেথোডোলজি, থিসিস, আর হচ্ছে পেপার রাইটিং যেটা মানে পাবলিকেশনের জন্য, ডেটা অ্যানালাইসিস উইথ আর প্রোগ্রামিং, আর এমএস অফিসের কাজ। অফিসের মধ্যে বলতে হয় এক্সেল, ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট, এই তিনটা কাজ। এগুলো মাস্ট আমাদের স্কলারশিপের জন্য। সো এইটা অথবা হচ্ছে জিআরইর কোর্স, যে কোনো একটা যদি আপনারা পরবর্তী আমার এটাতে অ্যাটেন্ড করেন তাহলে এইটা একদম ফ্রি। সিভি, এসওপি, ইমেল রাইটিং, ইউনিভার্সিটি প্রফেসর সার্চিং। এটা আরেকটা জিনিস, এইটা আমার একটা বলতে পারেন যে এন্টোমোলজিতে যারা পড়তে চান, এখানে ইউনিভার্সিটি বেসড ইউনিভার্সিটিগুলার ইয়া করা আছে, কোনটাতে সিজিপিএ কত লাগে, জিআরই স্কোর কত লাগে, আইএলটিএস কত, ডকুমেন্টস কী কী দিতে হয়, কস্ট কীরকম, অ্যাপ্লিকেশন ফি কত, অ্যাকসেপ্টেন্স রেট কী, তারপর ডেডলাইন কখন, তারপর ভালো ভালো প্রফেসররা তাদের প্রোফাইল, তাদের ইন্টারেস্ট কী, তারপর তাদের ইমেল আইডি থেকে শুরু করে আমি রিসার্চ করে এগুলো বের করে রাখছি। প্যাথোলজি ডিপার্টমেন্ট, তারপরে ব্রিডিং, প্ল্যান্ট ব্রিডিংয়ের এটা কাজ চলতেছে, হর্টিকালচারের কাজ চলতেছে। তো এগুলার করতেছে, এটা ফ্রি দিয়ে দেবো আপনাদেরকে, তখন আপনাদের ঘাটাইতে ইজি হবে, মানে ঘাটাইতে হবে না বলতে গেলে এগুলো। এটা অনেক বড় একটা ডকুমেন্টস। সিভি রাইটিংয়ের যে কোর্স সেটা ফ্রি পাবেন, প্লাস হচ্ছে এই জিনিসটা আপনারা ফ্রি পেয়ে যাবেন। ভাই হ্যাঁ, অ্যাগ্রোফরেস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্সে যদি করতেন আর কি, আমরা এখানে মনে হয় আমি আমার ফ্রেন্ড আছে, আর জানি না অন্য কেউ আছে কিনা। আচ্ছা তো আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমরা হচ্ছে টিচারদের ওইভাবে রিচ করতে পারতেছি না আর কি। হুম এই প্রবলেমটা আমরা খুব ফেস করতেছি আর কি। আচ্ছা। যদি এটা আমাদের জন্য একটু করতেন আর কি। হ্যাঁ, আমি আসলে সব কয়টাই করব। আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য যা লাগে, যেসব ডিপার্টমেন্টগুলো আছে এগুলো সব কয়টা নিয়ে আর কি এগুলো বানাচ্ছি আর কি, একটা একটা করে। আপনারা পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, আর 6 মিনিট আছে। আপনারা যারা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যাটেন্ড করতে পারবেন না তারা আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা, এখন আমি অ্যাওয়ার্ড রিলেটেড কথাগুলি বলি যারা আছে। তো অ্যাওয়ার্ডের বেনিফিটগুলো হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন পাবেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তারপরে হচ্ছে এই যে দেখুন এখানে লেখা আছে হেল্পস ইন গেটিং স্কলারশিপস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একটা বিষয়, কারণ ইউএসএ বলেন না ইউরোপ বলেন, এরা সবসময় দেখে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাকে খুব গুরুত্ব দেয়, লিডারশিপ এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেয়। সো এই একটা অ্যাওয়ার্ড আপনাদের আসলে কত দিক থেকে যে হেল্প করবে সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাওয়ার্ড ফ্রেমওয়ার্কটা নিয়ে একটু আলোচনা করি, তখন আর কি আপনারা ভালো করে বুঝে যাবেন। এই দেখুন এখানে কিছু ওদের লেভেল আছে, ব্রোঞ্জ, সিলভার অ্যান্ড গোল্ড। ব্রোঞ্জের জন্য অ্যাপ্লাই করতে গেলে অ্যাটলিস্ট 14 বছর বয়স হতে হয়, মানে 25 বছর পর্যন্ত যেহেতু করা যায়, সো আপনাদের এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর ব্রোঞ্জ লেভেলের জন্য আপনাদের 6 মাস সময় দিতে হবে একটা অ্যাওয়ার্ডের পিছনে। তো 6 মাসের মধ্যে এখানে কিছু টাস্ক আছে, যেমন ফিজিক্যাল রিক্রিয়েশন, তারপরে হচ্ছে স্কিল, তারপর হচ্ছে ভলান্টারি সার্ভিস, আর হচ্ছে অ্যাডভেঞ্চারাস জার্নি। এই 4টা টাস্ক আপনাদের কমপ্লিট করতে হবে এই একটা অ্যাওয়ার্ড কমপ্লিট করার জন্য। তার মধ্যে এই 4টার মধ্যে যে কোনো এক 4টার মধ্যে এই যে অ্যাডভেঞ্চারাস জার্নি যেটা, সেইটাতে হচ্ছে মানে ব্রোঞ্জ, যেহেতু 6 মাস আমি বলবো আপনার ব্রোঞ্জ করবেন, এর বেশি দরকার নাই। তো ব্রোঞ্জের জন্য অ্যাডভেঞ্চারাস জার্নিতে আপনাদের জাস্ট এই যে 2 দিন 1 রাত লাগবে, শুধু 2 দিন 1 রাত ঘুরে আসবেন বাইরে কোথাও আপনাদের যেখানে ইচ্ছে সেখানে। আর যদি আগে কোথাও ঘুরে থাকেন, সেই রিলেটেড কোনো ছবি টবি থাকে, তাহলে আর ঘুরতে যাওয়া লাগবে না, ওইটা আমি শিখাই দেবো কীভাবে আর কি পাবেন। তো 6 মাস পরে আর কি এটা পেয়ে যাবেন আপনার ব্রোঞ্জ অ্যাওয়ার্ডটা। 2 দিন 1 রাতের জন্য আর কি ঘুরে আসতে হবে। আচ্ছা, যাই হোক। আর ভলান্টারি সার্ভিস আর ফিজিক্যাল এক্সকারশন, তারপর হচ্ছে স্কিল, এই রিলেটেড এই 3টার মধ্যে যে কোনো একটাকে 6 মাস সময় দিতে হয়, বাকি যে 2টা ওটা 3 মাস সময় দিলেই হয়। তো ফিজিক্যাল রিক্রিয়েশনের মধ্যে কী কী আছে, কোনো স্পোর্টস হতে পারে, ফিটনেস মানে জিম, তারপর জগিং, ওয়াকিং, এই রিলেটেড কাজ হতে পারে। তারপর হচ্ছে স্কিলসের মধ্যে কম্পিউটার রিলেটেড স্কিল, এগুলি থাকতে পারে। আর হচ্ছে অন্যান্য অনেক কিছু থাকতে পারে, যেমন ল্যাঙ্গুয়েজ শেখা, তারপর হচ্ছে পেন্টিং, এই যেসব
হাবিজাবি আছে, যাই হোক, এগুলা সবই কিছু থাকতে পারে। আপনারা যেহেতু ইংলিশ এখন আইএলসের কোর্স করতেছেন, একসাথে আপনাদের দুইটা লাভ। একটা হচ্ছে আইএলসের কোর্সের আইএলসের কোর্সটাকে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন এইটা বুঝাবেন, তাহলে ওখানে ওইটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা যদি পরবর্তীতে ডেটা অ্যানালিসিস শিখেন, সেটা আপনার হচ্ছে ওইটাও কাউন্ট হবে ওইটার মধ্যে, স্কিলের মধ্যে। আর আপনারা ওয়াকিং অথবা হচ্ছে জগিং বা কোনো স্পোর্টস মানে ব্যাডমিন্টন এগুলা ইত্যাদি এগুলা যদি দেন ইসের মধ্যে, ওই ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে, ওটাতে আপনাদের ওইটা হয়ে যাবে। আর ভলেন্টিয়ার ওয়ার্কে তো আমাদের আলোকিত মানুষ আছে ইউনিভার্সিটিতে, সেখানে কিছু সময় দিতে পারলেন, এরকম করলে ইজিলি আপনাদের এই ইয়াটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাওয়ার্ডটা। তো 6 মাস পরে একটা ব্রোঞ্জ অ্যাওয়ার্ড আপনাদের হয়ে যাবে। সো এই অ্যাওয়ার্ডটা যদি আপনাদের থাকে, তাহলে কমনওয়েলথভুক্ত দেশগুলো তো খুব বেশি গুরুত্ব দেয়। এছাড়াও ইউএসএ বলেন, কানাডা বলেন, এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে এই জিনিসটা দেখাতে পারবেন। আর একটা অ্যাওয়ার্ড থাকা মানে বোঝায় যে আপনার একটা স্কিল আছে, আপনি সোশ্যাল পাবলিক, তারপরে আপনার সেলফ রিলায়েন্ট, তারপরে আর কি বলবো, যে আপনি আপনার ফিটনেস সম্পর্কে কনসাস, এই সব কিছু আর কি একটা অ্যাওয়ার্ড আপনার প্রুফ করতেছে। সো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। আর যারা এই অ্যাওয়ার্ড সম্পর্কে আগ্রহী তারা আমাকে পার্সোনালি আবার নক করেন। এই পর্যন্ত আমার ক্লাস আজকে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।